হ্যালো স্টুডেন্টস, আজ তোমরা আবার নোমর চ্যানেল এবং আমি এবং তোমরা একত্রিত হলে আজকের যে চ্যাপ্টার আমাদের সেটার নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল এবং পার্ট 5 পড়ব। আগের দিনে পার্ট 4-এ কিছু প্রিভিয়াস প্রশ্ন তোমাদের দেওয়া ছিল এবং বলা ছিল যে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল, তাতে পাঠাতে বলা ছিল। তো তোমরা যারা পাঠিয়েছো তারা আজকের ভিডিও দেখে কারেকশনগুলো করে নাও, দেখে নাও, এবং যেগুলো তোমরা ভুল করছো কিভাবে হচ্ছে সেটা তোমরা খাতায় আবার নতুন করে সেই জায়গাটা ছোট্ট করে চৌকো বক্স করে কাটো। গোটাটা কাটবে না, চৌকো বক্স করে কাটো এবং নতুন অ্যান্সারটা তোমরা নতুনভাবে আলাদা কালার দিয়ে লেখো। এতে করে কি হবে, পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাটায় বোঝার অসুবিধা ছিল। কারণ আমরা যে ভুলটা একবার করি সেই ভুলটা আমাদের বারবার হতে থাকে। তো তোমরা নিজের ভুলটা বুঝতে পারবে এবং তার অ্যান্সারটা তোমরা রেডি করতে পারবে। চলে এসো এখানে। আমাদের প্রথম প্রশ্ন ছিল ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এদের আকারের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছি। একটা প্রশ্ন আছে যে স্যার এটা আপনি পর্যায় বরাবর দিয়েছেন না শ্রেণী বরাবর দিয়েছেন, তোমাদের এটা আগে রেডি করতে হবে। এটা যেহেতু আমরা পর্যায় বরাবর দিয়েছি, এটা হচ্ছে গ্রুপ 3 আর ক্যালসিয়ামটা তার তলায় আছে। তাহলে দেখো, পর্যায় বরাবর না, ভুল বলেছি, দেখে নাও। এটা যেহেতু শ্রেণী বরাবর দিয়েছি তাই আমরা শ্রেণীটাকে পরপর আগে লিখে নিচ্ছি। দেখো, প্রথমে আছে বেরিলিয়াম, বুঝে নাও, তারপর আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে ক্যালসিয়াম, তারপর আছে স্ট্রনসিয়াম। খুব ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে গ্রুপ 2 বুঝে নাও কিন্তু। তাহলে দেখো, আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচে নামলে আকার বাড়ে, তাহলে যত নিচে নামবো আকার তত বাড়বে। তাহলে সব থেকে ছোটকে বেরিলিয়াম, তাহলে আকারের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এবং অবশ্যই আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়ে লেস দ্যান দিয়ে দিয়েছি। বুঝতে পারা গেল? আচ্ছা, আমরা জানি, দেখো, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, সোডিয়াম, এটা সাজানো হয়েছে পিরিয়ড অনুসারে, অর্থাৎ এটা পর্যায়। দেখে নাও, এটা পর্যায় অ্যালুমিনিয়াম, সোডিয়াম 3 নাম্বার পর্যায়। তাহলে 3 নাম্বার পর্যায়ে প্রথমে আছে সোডিয়াম, চেক করে নাও। তাহলে সোডিয়ামের বাকিগুলোকে আমি লিখছি না। তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন, তারপর আছে সালফার, চেক করে নাও। অক্সিজেন গুলোকে দেওয়ার দরকার নেই। তো আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, আর আকারের সাথে দেখো আম্লিক ধর্ম ছিল ব্যস্তানুপাতিক, অর্থাৎ আকার বাড়লে আম্লিক ধর্ম আকার কমলে আম্লিক ধর্ম বাড়বে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকারটা যা হবে আম্লিক ধর্ম তার উল্টো। তাহলে আকার হিসাবে আমরা যদি এইভাবে সাজাই, এটা আমার হয়ে গেছে, দেখো লক্ষ্য করো, আমরা এটা আকারের অধক্রমে সাজিয়েছি। ঠিক আছে, আমাকে সাজাতে বলেছে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রম। ঠিক আছে, তাহলে আমরা জানি আকারের সাথে আম্লিক ধর্ম ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, আমরা আকার সাজিয়েছি অধক্রমে, আর আকারের সাথে যেহেতু আম্লিক ধর্ম ব্যস্তানুপাতিক, তাহলে আকার ভিত্তিতে যদি আমরা এগুলোকে পরপর অক্সাইড হিসাবে লিখি, তাহলে আমাদের এটা সজ্জিত হয়ে গেল ঊর্ধ্বক্রমে। কারণ আকারের অধক্রম মানে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রম। দেখানো হয়েছে আকারের অধক্রম, তাহলে আকারের অধক্রমের সাথে আম্লিক ধর্ম ব্যস্তানুপাতিক, এটা তাহলে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। আমাকে এখানে সাজাতে বলেছি ঊর্ধ্বক্রম, আমি আকার ছাড়া কাউকে চিনি না, তাই আকারের সাথে আম্লিক ধর্ম ব্যস্তানুপাতিক, তাহলে আমাকে সাজাতে বলেছি ঊর্ধ্বক্রম, তাহলে আমি আকারের কি সাজাবো,
অধক্রম, এবং অধক্রম সাজালেও লিখবো কিন্তু অ্যান্সার এর উপর ভিত্তি করে। তাহলে এটা আমি কি সাজিয়েছি? অ্যাকচুয়াল ঊর্ধ্বক্রম কার? আমলিক ধর্মের। সাজিয়েছি কিভাবে? আকার দিয়ে। কিসের ভিত্তিতে? অধক্রমের ভিত্তিতে। তাহলে অ্যান্সারটা হবে, অ্যান্সার বুঝতে পারা গেল কিভাবে করলাম? যদি আজকে ক্ষারীয় ধর্ম দিত তাহলে কিন্তু আমি এটা ওর সাথে সমানুপাতিকে করতাম, তাই তো? আচ্ছা, এখানে চলে এসো, বুঝতে পারবে তোমরা। ধরে নাও এটা কোন গ্রুপে আছে? এটা গ্রুপ 16। তোমাদের আগে কিন্তু গ্রুপ বুঝে নিতে হবে। এটা গ্রুপ 16 এ আছে। তাহলে গ্রুপ 16 এ প্রথমে আছে অক্সিজেন, সালফার, অস, সি, টি, ওটা দেয়নি। আকার উপর থেকে নিচে নামলে বাড়ে, তার মানে এটা কি হিসাবে সাজানো আছে? ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ছোট থেকে বড়। এটা কি করা আছে? ক্ষারীয় ধর্মের অধক্রম। খুব মন দিয়ে শোনো, আকারের সাথে ক্ষারীয় ধর্ম সমানুপাতিক। তাহলে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, ক্ষারীয় ধর্ম বাড়বে। তাহলে ক্ষারীয় ধর্মের অধক্রম মানে আকারেরও অধক্রম। বুঝতে পারলাম না? পারলাম না? তাহলে আমরা কি হিসাবে সাজিয়েছি? এটা এটা ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। কি হিসাবে সাজাতে হবে? অধক্রমে সাজাতে হবে। আচ্ছা, অধক্রম মানে বড় থেকে ছোট, সব থেকে আকার বড়। টেলোরিয়াম, সেলেনিয়াম, সালফার, অক্সিজেন, এটা কি হিসাবে সাজিয়েছি? অধক্রম। দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে যেটা আকারের অধক্রম সেটা ক্ষারীয় ধর্মের অধক্রম, কারণ আগের দিনের ট্রিক বলা ছিল আকারের সাথে ক্ষারীয় ধর্ম সমানুপাতিক। যারা আগের দিন বুঝে গেছো আজকে কোনো টেনশন নেই, ইজি হয়ে যাবে। দেখো তোমাদের সবার, এটা দেখো ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি আমরা আজকে পড়বো, তাহলে আরো ভালো করে জানতে পারবে। তা সত্ত্বেও আমি টোটকা দিয়ে বলছি, এর মানগুলো লিখে দিচ্ছি, মানগুলো তোমরা মুখস্থ করলে পেয়ে যাবে। দেখো, না হলে আমি করতে পারবো, তবু বলে দিচ্ছি, দেখে নাও। এটা কি হিসাবে সাজানো আছে? এটা এটা সাজানো আছে পিরিয়ড অনুসারে। পিরিয়ড মানে পর্যায়। এটা পর্যায়, পর্যায় বলো, এটা পর্যায় 3। পর্যায় 3, পর্যায় 3-এ আমি আগে লিখছি ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রম। আচ্ছা দাঁড়াও, ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রম আগে পর্যায়টা লিখে নি। দাঁড়াও, প্রথমে আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে ফসফরাস, তারপর আছে সালফার, তারপর আছে ক্লোরিন। আগে সাজিয়ে নিলাম। সাজাতে বলেছে ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রম। দেখো, আমরা আগের দিনে বলেছিলাম যে আকারের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ব্যস্তানুপাতিক। ক্লিয়ার তো? তার মানে আমাকে সাজাতে বলেছে ঊর্ধ্বক্রম, আমি ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা জানি না। তাহলে আমি সাজাবো আকারের, আকারের অধক্রম। বোঝাতে পারছি না? পাচ্ছি না? তাহলে আকারটাই আমি শুধু জানি, তাহলে এর সাথে আকার ব্যস্তানুপাতিক। তাহলে বলেছে ঊর্ধ্বক্রম, সাজাবো অধক্রম। তাহলে আকারের অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় কে বলো? সব থেকে বড় হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, তাই তো? তাহলে তাহলে সবার বড় কে? ম্যাগনেসিয়াম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম গ্রেটার দেন ফসফরাস, গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন ক্লোরিন। এটা কি হিসেবে সাজানো আছে? আকারের অধক্রমে সাজানো আছে। বুঝে নাও, আকারের অধক্রমে সাজানো আছে। যেহেতু এটা আকারের অধক্রম, তাহলে এটা ইলেকট্রোনেগেটিভিটি তার উল্টো হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এটা ঊর্ধ্বক্রম। কিন্তু একটা ছোট্ট কথা বলি, মন দিয়ে শোনো। কথাটা হচ্ছে যে স্যার আপনি তো আকারের অধক্রম সাজিয়েছেন, তাই তো এখানে গ্রেটার দেন দিয়েছেন, কিন্তু এটা তো সাজাতে বলেছে ঊর্ধ্বক্রমে। সাজানোটা আপনার ঠিক আছে, কিন্তু চিহ্নটা তো স্যার ভুল আছে। সেই জন্য আমরা চিহ্নটাকে দেখো চেঞ্জ করে দিলাম। ব্যাপারটা বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না? এখানে সাজাতে বলেছে কি হিসাবে? ঊর্ধ্বক্রমে। এর ঊর্ধ্বক্রম মানে আকারের অধক্রম। আমি কি হিসাবে সাজিয়েছি? আকারের অধক্রম। তাহলে আকারের অধক্রম মানে এটা ইলেকট্রোনেগেটিভিটির কি হয়ে গেল? ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রম হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাই আমাকে লেস দ্যান দিয়ে লিখতে হলো। ব্যস্তানুপাতিক হলে চিহ্নটাও উল্টাবে, সিকোয়েন্সটাও একই রাখবো, কিন্তু উল্টে দিয়ে। এটা একবার দেখে নাও, এটা তোমাদের জানতে হবে, নালে তোমরা করতে পারবে না। ক্ষারকত্বের ঊর্ধ্বক্রম মানে সব থেকে কম ক্ষারকত্ব কার? আমি লিখে দিচ্ছি, দেখে নাও। সব থেকে কম ক্ষারকত্ব কপার অক্সাইডের, তারপর আসছে লেস দেন জিঙ্ক অক্সাইড, কারণ জিঙ্ক উপধর্মী অক্সাইড, এর মধ্যে খানিকটা আম্লিক ধর্ম বর্তমান। এরপর আসছে বাঁদিকে আছে সোডিয়াম,
তারপর আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে ক্যালসিয়াম। ভালো করে দেখে নাও, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্ষার ধর্ম বাড়ে, এই কমে, আর ওপর থেকে নিচে নামলে ক্ষার ধর্ম বাড়ে, তাই তো? তো দেখা গেছে এরপর আসছে ক্যালসিয়াম অক্সাইড, এরপর আসছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এর থেকে এখানে গেলে কমলো, এর থেকে এখানে গেলে বাড়লো, তো এর বাড়াটা অতটা বেশি না। তাহলে আমরা এরপর দিচ্ছি ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর দিচ্ছি ক্যালসিয়াম অক্সাইড, আর তারপর আসছে সোডিয়াম মনোক্সাইড। এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? আমরা এটা 1 নম্বরের প্রশ্ন ছিল। এবার চলে আসছি আমরা ম্যাগনেসিয়াম। দেখো একটা কথা বলি, এইগুলোকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক। তোমরা লিখে নাও আইসো, তোমরা জানো এটা, তবু লিখিয়ে দিচ্ছি আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে রাখি, আইসো ইলেকট্রনিক যারা, তাদের ক্ষেত্রে ছোট্ট কথাটা শুধু লিখে নাও, ছোট্ট কথাটা লিখে নাও, ট্রিকটা লিখে নাও। যারা আইসো ইলেকট্রনিক হবে, যাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান, তাদের ক্ষেত্রে একটা ছোট্ট কথা লিখে নাও, জেড ভ্যারিজ আস 1/r, যেখানে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর আর হচ্ছে আয়নের ব্যাসার্ধ, পরমাণু ক্রমাঙ্ক ও আয়নের ব্যাসার্ধ। ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পারলে তোমরা? আচ্ছা, তাহলে দেখো এর পরমাণু ক্রমাঙ্ক কত। এর পরমাণু ক্রমাঙ্ক 11, এর 12 এবং এর 13, এর 11, এর 12, এর 13। তাহলে আমরা কি জানি, জেড এর সাথে পরমাণু ক্রমাঙ্ক আর এর সাথে পরমাণু ক্রমাঙ্ক ব্যস্তানুপাতিক। তার মানে যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তার আকার ছোট, কেন? সে বেশি ইলেকট্রনটাকে টেনে নেবে। তাহলে সব থেকে পরমাণু ক্রমাঙ্ক বেশি কার? অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়ামের আকার কি হবে? অ্যালুমিনিয়ামের আকার দেখো সব থেকে ছোট, তাহলে এ সব থেকে ছোট, যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাবো, একে রাখবো সবার প্রথমে, তারপর রাখবো ম্যাগনেসিয়াম 2+, এবং তারপর রাখবো সোডিয়াম 2+। ক্লিয়ার হয়ে গেল সবার? এবং যেহেতু এটা ঊর্ধ্বক্রম তাই লেস দেন চিহ্ন, অধক্রম হলে গ্রেটার দেন চিহ্ন হতো, ঠিক আছে? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। আচ্ছা, এটা দেখে নাও, এটা ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রম। একটা ছোট্ট কথা বলি, এগুলো তোমরা না জানলে করতে পারবে না, আমি একটু জানিয়ে দিচ্ছি, দেখে নাও। ম্যাগনেসিয়ামের 1.2, এরপরই আমরা শিখিয়ে দেবো। এর হচ্ছে 2.5, এগুলো মুখস্থ করতে হবে। এর হচ্ছে 2.5, ক্লিয়ার করে নাও। আর এর হচ্ছে 3। তাহলে এটা কিভাবে অ্যান্সার করব? এটা সুন্দর প্রশ্ন ছিল একটা, দেখো মন দাও, তাহলেই পেরে যাবে। তাহলে ঊর্ধ্বক্রম বলেছে, তাই তো? তার মানে ছোট থেকে বড়, তাই তো? তাহলে সবার ছোট কে? ম্যাগনেসিয়াম। আচ্ছা বলো তো, এর আর এর মধ্যে কে ছোট? আচ্ছা, দুজনেই তো সমান। তাহলে কিভাবে লিখবো? লেস দেন সালফার ইকুয়াল টু কার্বন, আবার লেস দেন ক্লোরিন। ক্লিয়ার হলো? দেখো, বুঝতে পারলে নাকি? দেখো, ম্যাগনেসিয়াম সব থেকে ছোট, সালফার আর কার্বন সমান সমান, তাই সালফার ইকুয়াল টু কার্বন, আর ক্লোরিন সবার থেকে বড়, তাই ক্লোরিন ওদিকে চলে গেল, ঊর্ধ্বক্রম বলে লেস দেন দিয়েছি। তোমরা জিনিসটাকে স্ক্রিনশট করে নাও, করে নিয়ে মিলিয়ে বুঝে দেখো। আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে পিরিয়ডিক ক্যারেক্টার। স্টেপ বাই স্টেপ পিরিয়ডিক ক্যারেক্টার পড়বো। আকারটা ভালো করে বোঝানো আছে, আকার বাদ দিয়ে যে পিরিয়ডিক ক্যারেক্টার গুলো ছিল সেগুলো আজকে আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে? ঠিক আছে, দেখ, প্রথমেই যে পিরিয়ডিক ক্যারেক্টার আমরা নেব, সেই পিরিয়ডিক ক্যারেক্টারটার নাম 1 নাম্বার। আকার তো হয়ে গেছিল, তাই আকারটাকে লিখলাম না, এখানে 2 নাম্বার লিখছি। আজকে যেটা পড়াবো তার নাম হচ্ছে আয়নিক ভবন বিভব। আয়নিক ভবন বিভব। তোমরা যারা অন্য জায়গায় পড়ছো বা আমার কাছে পড়ো, তারা যদি ভিডিওটাকে আবার একবার করে দেখে নাও এবং সেখান থেকে নোটটা রেডি করে নাও, তোমরা দেখবে নিজেরাই সমস্ত ধরনের যে টেস্ট পেপারগুলো তোমরা এবার বা কোশ্চেন ব্যাংকগুলো পড়বে, তোমাদের আলাদা করে বই লাগবে না। তোমরা এখান থেকে যখন পড়েছিলে তখন বইটাকে মিলিয়ে এর সাথে পড়েছিলে,
দেখবে আর নতুন কোনো কোশ্চেন করার জন্য আলাদা করে তোমাদের বই খুলে খাটতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং বারবার বলছি, তোমরা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো পাবে, এবং তোমাদের যাদের বন্ধু আছে তাদের যদি শেয়ার করে দাও তাহলে তারা এই ভিডিওগুলো দেখে অনেকটা বেশি উপকৃত হবে। আয়নী ভবন বিভব, আয়নী ভবন বিভব কাকে বলে আমি একটুখানি বলে দিই। আমরা অ্যাটমিক স্ট্রাকচার, আমি আর লিখছি না, আমি লিখছি অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার আমরা হ্যাশট্যাগ 6 অ্যাটমিক স্ট্রাকচার #6 এ এই আয়নী ভবন বিভব কাকে বলে বা আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে পড়িয়ে দিয়েছিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, সেখানে অনেকগুলো টার্মস ছিল, সেই টার্মসগুলো কিন্তু না বললে মানে কেটে দেবে। সেখানে একটা টার্ম ছিল একক, 2 নম্বর টার্ম ছিল বিচ্ছিন্ন, 3 নম্বর টার্ম ছিল গ্যাসীয়। দেখে নাও সব টার্মসগুলো তোমরা লিখেছো কিনা। একক, প্রচ্ছন্ন, গ্যাসীয়, পরমাণু, পরমাণু তো বটেই। পরমাণু কোথায় থাকতে হবে? গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, গ্রাউন্ড স্টেটে থাকতে হবে। এই টার্মসগুলো তোমরা লিখেছো কিনা একটু দেখে নাও। এই গ্রাউন্ড স্টেটে থাকাকালীন সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বার করে একক ধনাত্মক আধানে পরিণত করতে হবে, একক ধনাত্মক আধানে পরিণত করতে হবে। খুব ইম্পর্টেন্ট, একক ধনাত্মক আধানে পরিণত করতে হবে। এবং এর ফলে যে শক্তি প্রয়োজন বা শক্তি দিতে হয়, যে পরিমাণ এনার্জি দিতে হবে, যে পরিমাণ এনার্জি দিতে হবে বা দিতে হয় তাকেই বলা হয় আয়নী ভবন বিভব। তো আজকে আমরা এখান থেকে পড়া স্টার্ট করব। খুব মন দিয়ে শোনো, আমরা আগের দিনে বলে দিয়েছিলাম আয়নী ভবন বিভব IP1 লেস দেন IP2 এবং লেস দেন IP3, এটা আগের দিন বলে দিয়েছিলাম। তার মানে আয়নী ভবন বিভব প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে এবং তৃতীয় হতে পারে। প্রথম আয়নী ভবন বিভবে A পজিটিভ তৈরি হয়, দ্বিতীয় আয়নী ভবন বিভবে অ্যাটমটা ডাইপজিটিভ আয়নে পরিণত হয়, আর তৃতীয় ক্ষেত্রে ওই উক্ত আয়নটা ট্রাইপজিটিভ ক্যাটায়নে পরিণত হবে। ক্লিয়ার হলো? এরপর আর IP4 IP5 এন্ড সো অন পাওয়া যাবে না, বলে দিয়েছিলাম। আচ্ছা, এবার একটা ছোট্ট কথা আছে যে সব থেকে IP বেশি কার? সব থেকে IP বেশি হচ্ছে গ্রুপ, জেনে নাও, গ্রুপ 18 এর IP ম্যাক্সিমাম, জেনে রাখো। গ্রুপ 18 এর IP হচ্ছে ম্যাক্সিমাম, এবং গ্রুপ 1 এর IP মিনিমাম, গ্রুপ মিনিমাম। ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা IP দিয়ে কিছু জিনিস একটু তোমাদের শেখাবো, কিছু ব্যতিক্রম আছে, একটু দেখে নাও। আমি সবগুলো করাবো না, তবু দেখে নাও। তোমাকে দিল, খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে। তোমাকে বললো লেফট থেকে রাইটে গেলে আমরা শিখিয়েছিলাম, বলো, IP ডিক্রিজ করে, এই সরি ইনক্রিজ হয়, IP বৃদ্ধি পায়, IP বৃদ্ধি পায়। যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো তত IP বাড়বে। তো তাহলে একটা ছোট্ট প্রশ্ন বলো তো, দুটো প্রশ্ন করছি, খুব মন দিয়ে অ্যান্সার দাও। কিউ, দেখো একটা কিউবে চলে এলাম, তোমরা অ্যান্সারটা দাও তো দেখি। কার্বন এবং নাইট্রোজেন এই দুজনের মধ্যে কার IP বেশি? আইপির অর্ডারটা লেখো। হ্যাঁ, তোমরা কিন্তু অনায়াসে অ্যান্সার দিয়ে দেবে যে স্যার কার্বন, তারপর নাইট্রোজেন, তার আগে ছিল বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে IP বাড়ে, তাহলে হিসাব মতো নাইট্রোজেনের IP বেশি, কার্বনের IP কম। তাহলে স্যার আমরা লিখবো IP আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ কার্বন, বা আমরা এখানে IP এখানে স্যার লিখতে পারি C লেস দেন IPN, লেখা যাবে। তার মানে কার্বনের আয়োনাইজেশন পোটেনশিয়াল নাইট্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়ালের থেকে কম, এটা ক্লিয়ার। তো
তো যদি আমি প্রশ্নটা দ্বিতীয় একটা প্রশ্ন দিই, অ্যান্সার করো তো দেখি কেমন পারবে। নাইট্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে আইপি কি ক্রম দেখা যায়? না সবাই বলবে যে স্যার এ নাইট্রোজেন বাঁ দিকে অক্সিজেন ডান দিকে, তাহলে আইপি অফ নাইট্রোজেন একইভাবে লেস দ্যান আইপি অফ অক্সিজেন, তাহলে অ্যান্সারটা কাটা হয়ে গেল। অ্যান্সারটা কাটা হয়ে গেল কেন? দেখো তোমরা ভালো করে মন দিয়ে শোনো। দেখো নাইট্রোজেনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লিখছি দেখো 1s2 2s2 2p3, আর এর ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p4। মন দিয়ে শোনো, বহিস্থ কক্ষের ক্ষেত্রে লক্ষ্য করো, বহিস্থ কক্ষের বা বহিস্থ অরবাইটালের ক্ষেত্রে লক্ষ্য করো, কক্ষ না করে অরবাইটাল দেখো। এখানে বহিস্থ অরবাইটালে দেখো পি এর 3টে করে অরবাইটাল আছে। তো প্রত্যেকটা অরবাইটালে কিভাবে ইলেকট্রন আছে তোমরা তো জানো, অ্যাটমিক স্ট্রাকচার তোমরা পড়েছো, আমি জাস্ট বলে দিচ্ছি, ধরে নিচ্ছি তোমরা অ্যাটমিক স্ট্রাকচার জানো। তো আমার কাছে অ্যাটমিক স্ট্রাকচার আমি যেভাবে পড়াই তোমরা যদি সেভাবে না পড়ে থাকো, যেখান থেকেও অ্যাটমিক স্ট্রাকচার পড়ো, নালে কিন্তু আমরা মাধ্যমিক লেভেলে যে পিরিয়ডিক টেবিল পড়াচ্ছি এটাও তোমাদের বোধগম্য হবে না এবং এটা তোমাদের পরবর্তীকালে হেল্প করবে না। আমি পড়াচ্ছি তোমরা যেন পরবর্তীকালে এর থেকেও কিছুটা হেল্প পাও। দেখে নাও ইলেকট্রন সাজিয়ে দিয়েছি। আচ্ছা এবার একটা ছোট কথা আছে, কথা হচ্ছে এটাকে আমরা লিখবো, এটা হচ্ছে হাফ ফিল্ড, তাই না? এটা হাফ ফিল্ড আর এটা হচ্ছে ইনকমপ্লিট। এটা হাফ ফিল্ড আর এটা হচ্ছে ইনকমপ্লিট। তাহলে আমরা কি জানি? হাফ ফিল্ডের স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি 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 অর্ডার যদি দেখি তাহলে হাফ ফিল্ডের বেশি আর ইনকমপ্লিট ফিল্ডের কম। আচ্ছা তাহলে আমি একটা কথা বলি যে এখান থেকে ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি লাগবে না এখান থেকে ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি লাগবে? তোমরা বলো তো দেখি। দেখো নাইট্রোজেনের পি কক্ষে 3টে ইলেকট্রন আছে, পি অরবিটালে বা পি সাব অরবিটে 3টে ইলেকট্রন আছে, আর এর পি সাব অরবিটে 4টে ইলেকট্রন আছে। তাহলে এ ইলেকট্রন বিন্যাস অনুসারে এ বেশি স্টেবল আর এ কম স্টেবল, তাই এখান থেকে ইলেকট্রনটাকে বার করতে গেলে শক্তি বেশি দিতে হবে, এখান থেকে ইলেকট্রনকে বার করতে গেলে শক্তি অপেক্ষাকৃত কম দিতে হবে। এর শক্তিটা 1 দিলাম, এর শক্তিটা 2 দিলাম, তাহলে এখান থেকে লক্ষ্য করো E1 গ্রেটার দ্যান E2, তাহলে শক্তি কার বেশি দিতে হবে? E1 এর। E1 মানে নাইট্রোজেনের ক্ষেত্রে, তাই নাইট্রোজেনের ক্ষেত্রে হিসাব মতো আয়নি ভবন বিভব কম হওয়া উচিত ছিল, কিন্তু ইলেকট্রন বিন্যাস আমাদের এখানে ব্যাখ্যা করে দিল যে আইপি অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান আইপি অফ অক্সিজেন, এটা কিন্তু ব্যতিক্রমের মতো চলে গেল, তাই না? বাদিক থেকে ডান দিকে গেলে যে ইলেকট্রোনেগেটিভ না আয়নি ভবন বিভব যে সর্বদাই বাড়ে সেটা কোনো কথা নয়, তার মানে ইলেকট্রন বিন্যাস আমাদের শেষ কথা বলে দিয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা বেরিলিয়ামের আইপি ফার্স্ট, বেরিলিয়ামের আইপি ফার্স্ট, আর বেরিলিয়ামের ক্ষেত্রে আইপি সেকেন্ড। এটাকে কিভাবে লেখে? অনেকে এইভাবে লেখে, অনেকে লেখে আইপি অফ বি আর তারপর লেখে আইপি অফ বিই প্লাস, এই প্লাস দেওয়া মানে এটা সেকেন্ড আইপি বোঝাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই বেরিলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট আইপি সেকেন্ড আইপি কনসেপ্ট তোমরা জানো, তাই তো? তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভালো করে দেখো, আমি এরকম ভাবে লিখছি তাহলে তোমরা বুঝতে পারবে, তাই তো? আচ্ছা লিথিয়াম, আইপি অফ লিথিয়াম এবং আইপি অফ বেরিলিয়াম, এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আইপি অফ এলআই প্লাস আর আইপি অফ বিই প্লাস, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, কে বড় কে ছোট। তোমরা চেষ্টা করো, আমি করে দিচ্ছি, তোমরা মেলাও। বারবার বলছি আগে নিজে চেষ্টা করো। দেখো এখানে প্রথমেই আমরা ইলেকট্রন বিন্যাসকে হাতছাড়া করব না। ইলেকট্রন বিন্যাস আমি লিখি ফার্স্টে
লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। ক্লিয়ার? আচ্ছা, আর বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। লক্ষ্য করো এখানে অরবিটালটা পূর্ণ ভর্তি আর এখানের অরবিটালটা অর্ধ ভর্তি, তাহলে এর স্টেবিলিটি বেশি। যেহেতু এর স্টেবিলিটি বেশি, ভালো করে দেখো, তাই এখান থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে আমাকে শক্তি বেশি দিতে হবে। ও স্যার বাঁদিক ডান দিকে চিন্তা করছেন না? না, এবার চিন্তা করছি ইলেকট্রন বিন্যাস। চেক করে নাও, যদি এটা মিলে যাচ্ছে, তাই না? লিথিয়াম বাঁদিকে আছে, বেরিলিয়াম ডান দিকে আছে, তাহলে ডান দিকে গেলে আয়নীভবন বিভব বাড়ে, সেই হিসাবে বেরিলিয়াম বাড়ছে। ঠিক আছে, এটা মিলে গেছে, কিন্তু এখানে মিললো কি? মিললো না। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যে অ্যান্সারটা দেবো সেই অ্যান্সারটা দেখে নাও। আইপি লিথিয়াম লেস দেন আইপি বেরিলিয়াম। তাহলে লিথিয়ামের আইপি বেরিলিয়ামের আইপি থেকে কম। আচ্ছা, এখানে চলে এসো, এর ইলেকট্রন বিন্যাসটা তোমরা লিখে নাও। এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এখন এ কি পড়ে আছে? এখন এর ইলেকট্রন বিন্যাস কি পড়ে আছে বলো? এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। আর বেরিলিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস বলো 1s2 2s1। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে দেখো এর বহিস্থ কক্ষটা 1s2 এবং ভর্তি, আর এর বহিস্থ কক্ষটা সবসময় বহিস্থ কক্ষ দিয়ে ভাবা হবে। কেউ যেন ভেবো না যে স্যার এর ভেতরে তো 1s2 এও ভর্তি, এরও 1s2 ভর্তি। না, দেখো এর ক্ষেত্রে 1s2 বহিস্থ কক্ষ, কিন্তু এর 1s2 বহিস্থ কক্ষ নয়, 2s1 বহিস্থ কক্ষ। তাই সবসময় আমরা বহিস্থ কক্ষ দিয়ে আলোচনা করি, তাই আমরা এখানে ইলেকট্রনটাকে একটা নিলাম। তাহলে এটা ফুলফিল, এটা আবার ইনকমপ্লিট। এটাকে হাফ ফিল বলে না, ইনকমপ্লিট বলে। যাই হোক, তো তাহলে কে বেশি স্টেবল? না স্যার, এ বেশি স্টেবল, মানে বেশি স্থায়ী। এ বেশি স্থায়ী ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এ বেশি স্থায়ী। যেহেতু এ বেশি স্থায়ী, তাই এখান থেকে ইলেকট্রন বার করতে গেলে বেশি এনার্জি লাগবে। তাই হিসাব মতো এর অ্যান্সারটা কিন্তু দেখো হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে। তার মানে লিথিয়ামের ক্ষেত্রে, লিথিয়াম এবং বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথম আইপি লিথিয়াম লেস দ্যান বেরিলিয়াম, কিন্তু দ্বিতীয় আইপির ক্ষেত্রে যখন আলোচনা করতে যাচ্ছি তখন লিথিয়াম গ্রেটার দ্যান বেরিলিয়াম, লিথিয়াম প্লাস গ্রেটার দ্যান বেরিলিয়াম। অবশ্যই সেকেন্ড আইপি, এটাকে আমরা সেকেন্ড লিখি, কিন্তু সেকেন্ড না লিখলেও চলবে, প্লাস দিয়ে দিয়েছি, তাই না? অনেকে সেকেন্ড লেখে আর অনেকে প্লাস দিয়ে লেখে, যেভাবেই হোক তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে অ্যান্সারটা বুঝতে পারা গেল। ঠিক এইভাবে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিয়ে রাখলাম, তোমরা অ্যান্সারটা করে ফেলো। কিউ আইপি অফ অক্সিজেন আর আইপি অফ নাইট্রোজেন, এদের মধ্যে আইপির তোমরা সম্পর্ক অ্যান্সারটা তোমরা করবে এবং হোয়াটসঅ্যাপে আমাকে করে পাঠাবে। ঠিক আছে, যাই হোক, আমরা এটা বুঝিয়ে দিলাম। তাহলে আমরা এই অবধি আজকে আয়নীভবন বিভব বুঝে গেলাম এবং আয়নীভবন বিভবের টোটকাও তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। সবসময় যে সমীকরণটা লেখা হবে তার বাঁ দিকে যটা থাকবে ডান দিকেও তটাই থাকবে। যেমন আমি একটুখানি একটা দেখাচ্ছি, এ হচ্ছে অ্যাটম, এতে আমি কি দিলাম? এনার্জি দিলাম। এনার্জি দিলে কি উৎপন্ন হলো? এ পজিটিভ। আর এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে কোথায় চলে এলো? বাঁ দিকে। থাকে এদিকে কটা আছে? দুটো। এদিকে কটা আছে? দুটো। এইভাবেও মেলাতে পারি, বা ওখানে তো ট্রিক বলেও দিয়েছিলাম। তো এইভাবে আমরা আয়নীভবন বিভব আজকে করে ফেললাম। আর লাস্ট আয়নীভবন বিভবের যেটা করব সেটা হচ্ছে ইউনিট করব। আয়নীভবন বিভবের ইউনিট তোমরা ওখানেও পড়েছিলে, এখানেও বলে দিলাম। কিলো জুল পার মোল, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ইত্যাদি হতে পারে, বা ক্যালোরি পার মোল, এটা খুব কম ইউজ হয়। কিলোজুল পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এতেই বেশি ইউজ হয়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আয়নীভবন বিভব তোমরা বুঝে গেলে। আয়নীভবন বিভব কোন গ্রুপের বেশি তোমরা জেনে গেলে। নিষ্ক্রিয় মৌলের আয়নীভবন বিভব সব থেকে বেশি তোমরা জেনে গেলে, এবং সেই তত্ত্ব অনুসারে যত নিচের দিকে যাব আয়নীভবন বিভবের মান কমবে আস্তে আস্তে। হয়েছে? আচ্ছা, দেখা গেছে আয়নীভবন বিভবের মানের ডাটা সব থেকে বেশি কিন্তু নিয়নের, হওয়া উচিত ছিল হিলিয়াম, কিন্তু ডাটা পাওয়া গেছে নিয়নের সব থেকে বেশি, 118 সামথিং। তো যাই হোক, ওটা তার নিউক্লিয়াস চার্জের জন্য ডিপেন্ড করে। তো যাক, অ্যান্সার বুঝে গেলাম, অ্যান্সার করিয়ে দিলাম, আয়নীভবন বিভব হয়ে গেল। তোমরা এটা বোর্ডটা পজ করে লিখে নাও, আমি বুঝে। আয়নীভবন বিভবের জাস্ট উল্টো, তার নাম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি।
অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি এর বাংলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, দেখে নাও। তো ইলেকট্রন আসক্তির কনসেপ্ট হচ্ছে ঠিক আয়নীভবন বিভবের উল্টো। অর্থাৎ আয়নীভবন বিভবে আমরা পড়েছিলাম যে ইলেকট্রনকে বার করতে হবে বহিস্থ কক্ষ থেকে, আর ইলেকট্রন আসক্তি জাস্ট ইলেকট্রনকে প্রবেশ করাতে হবে। আর একটা কথা দেখো, আমি আজকে হয়তো বলতে ভুলে গেছি, আগের দিন বলা ছিল, তোমরা আয়নীভবন বিভবে লিখতে হবে ইলেকট্রনটাকে কোথায় নিয়ে চলে যেতে হবে, নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে অসীমে নিয়ে যেতে হবে। এটা কিন্তু অ্যাড করে নেবে তোমরা, যদি আগের দিনও বলতে ভুলে যাই বা ওই ভিডিওতেও বলতে ভুলে যাই, তোমরা অ্যাড করে নিও যে ইলেকট্রন যখন আমরা আয়নীভবন বিভব লিখছি তখন যেন ইলেকট্রনকে অসীমে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ইলেকট্রন আসক্তি মানে আমরা এখানে ইলেকট্রনটাকে টেনে বার করেছিলাম, বার করলে কি তৈরি হচ্ছিল, ক্যাটায়ন। আর এখানে বলবো ইলেকট্রনটাকে বার করার জায়গায় প্রবেশ করাবো, উল্টো করব, ওখানে ক্যাটায়ন তৈরি করেছিলাম, এখানে অ্যানায়ন তৈরি হবে। দেখো, চলে এসো। তাহলে প্রথমে কি কি পয়েন্টস আমি লেখাচ্ছি দেখে নাও আরেকবার। গ্যাসীয়, ফার্স্টে লিখলাম গ্যাসীয়, তারপর লিখলাম প্রশম, তারপর লিখলাম প্রশম, তারপর লিখলাম বিচ্ছিন্ন, তারপর লিখলাম একক। বিচ্ছিন্ন মানে একক, তবু লিখলাম কারণ সংজ্ঞাতে এগুলো চায় স্যারেরা। বিচ্ছিন্ন একক, একক। 5 নম্বর লিখলাম পরমাণুকে, বিচ্ছিন্ন একক, 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 ভূমিস্তরে থাকা পরমাণুকে, ভূমিস্তরে, গ্রাউন্ড স্টেট, ভূমিস্তরে। কোন একটা পয়েন্ট কিন্তু আমিও লিখতে ভুল করে ফেলতে পারি, তো তোমরা এখান থেকে লিখে নিও। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে ভূমিস্তরে, ভূমি স্তরে বা গ্রাউন্ড স্টেট, ভূমিস্তরে থাকা থাকা পরমাণুকে, থাকা পরমাণু, পরমাণুর, 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 থাকা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে, সর্ববহিস্থ। দেখে নাও, আমি এখানে চলে আসছি, এখান থেকে লিখছি সর্ববহিস্থ কক্ষে কি প্রবেশ করাবো, সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনটাকে এইভাবে লিখি, একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে, প্রবেশ করিয়ে, প্রবেশ যদি করাই, ইলেকট্রন প্রবেশ করালে কি হবে না, ইলেকট্রন প্রবেশ করিয়ে একক, ধনাত্মক, একক ধনাত্মক, একক সরি একক ঋণাত্মক, ঋণাত্মক, একক ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। এই একক ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য, একক ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য, করলে, পরিণত করতে, পরিণত করতে, পরিণত করলে, দেখো ওখানে হয়েছিল শক্তি দিতে হয়েছিল, আর এখানে লিখছি, এখানে লিখছি যে পরিমাণ, দেখো শক্তির পয়েন্টসটা ভালো করে শোনো, যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, দেখো এই শক্তিটাকেই বলা হয় ইলেকট্রন, ইলেকট্রন আসক্তি। আমরা এটাকে শর্ট ফর্মে লিখলাম, আর লিখলাম না, তোমরা লিখবে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি। তার মানে ভালো করে বুঝো, আমি দুটোকে ট্যালি করে লেখাচ্ছি। দেখো ওখানে করেছিলাম একটা পরমাণু ছিল, পরমাণু থেকে শক্তি দিয়েছিলাম, কোনো জিনিস দিলে সেটা হয় বাঁ দিকে, এর ফলে শক্তি দিলে এর বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন ছিঁড়ে বেরিয়ে যাবে এবং এটি একটি একক ধনাত্মক গতিহীন, গতিহীন কথাটা যদি না বলে থাকি আবার লিখতে হবে, গতিহীন আয়নে পরিণত হতে, করতে করতে। আচ্ছা, করলে কি হবে স্যার, করলে এখানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, যে পরিমাণ শক্তির প্রয়োজন হলো সেই শক্তিটা কি বলা হলো আয়নীভবন বিভব। ক্লিয়ার হলো?
ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার দেখো আমরা আজকে যে সংখ্যাটা লিখেছি তার সমীকরণটা লিখছি। দেখো প্রথমে একটা পরমাণু নিয়েছি, এই পরমাণুর ডট 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 থাকবে, এর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে, এই সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন এসে কি করব, প্রবেশ করিয়ে দেবো, তাই তো? তাহলে প্রবেশ করালে কি হবে, তুমি প্রবেশ করাচ্ছ মানে ইলেকট্রনটাকে দিচ্ছ, ওখানে শক্তি দিয়েছিলে তাই শক্তি বাম দিকে, এখানে ইলেকট্রন দিচ্ছ মানে ইলেকট্রন বাম দিকে। একে যদি ইলেকট্রন প্রবেশ করাও তাহলে এর মধ্যে ইলেকট্রন বাড়বে না কমে যাবে? স্যার ইলেকট্রন বেড়ে যাবে। তাহলে এর চার্জ কি হবে, এর চার্জ হবে এ নেগেটিভ। ক্লিয়ার হলো? আচ্ছা, এটাকে বলা হলো একক ঋণাত্মক আয়নে পরিণত করলাম, ঋণাত্মক আয়নে। এবং এখানে কি দিতে হবে দেখো, মনে করে দেখো, আমি বলেছিলাম যদি কখনো ভুলে যাও সমান সমান চেক করবে, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে এদিকে দুটো হয়ে গেছে, তাহলে এদিকে দুটো করতে হবে, তাহলে এনার্জি কোন দিকে দিতে হবে, ডান দিকে দিতে হবে। টোটকা দিয়েও মনে রাখতে পারো, বা এখানে আমি বলেছি যে পরিমাণ শক্তি দেখো মুক্তি ঘটে, তাহলে যে কোনো জিনিস দিতে হলে তাকে দিতে হবে ডান দিকে, এই বাম দিকে। আর কোনো জিনিস যদি উৎপন্ন হয় তাহলে সেটা তাকে বলে বিক্রিয়াজাত পদার্থ, তাকে রাখতে হবে ডান দিকে, কারণ এই শক্তিটা কি হলো, এই শক্তির মুক্তি হয়েছে। আর এখানে এই শক্তিটাকে কি করতে হয়েছে, এই যে শক্তিটা তুমি এখানে দিয়েছো এই শক্তিটাকে দিতে হয়েছে মানে প্রযুক্ত হয়েছে। এটা প্রযুক্ত শক্তি আর এটা মুক্ত শক্তি। এই মুক্ত শক্তিটা কি বলা হয়, ইলেকট্রন অ্যাফিনিটি, বা বাংলায় বলা হয় ইলেকট্রন ইলেকট্রন আসক্তি। আসক্তি, ইলেকট্রন আসক্তি, দন্তস্ব পয়দস্ব, শক্তি আসক্তি। আচ্ছা, এটা বুঝে গেলাম, ইলেকট্রন আসক্তি বুঝে গেলাম। ইলেকট্রন আসক্তিও ওই ঠিক একইভাবে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভাগের মতো বাড়ে এবং উপর থেকে নিচে নামলে কমে। একটা ছোট্ট কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, এখানে স্টার দিয়ে লিখে রাখো তোমরা, স্টার দাও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই তিনজনের মধ্যে ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কার বলো? বা আয়োডিন, এখানে আয়োডিন লিখে নাও, আয়োডিন লিখে নাও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং টেনে দিলাম আয়োডিন। এখানে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কার? না স্যার আপনি বলেছিলেন বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নীভবন বিভবও বাড়ে, ইলেকট্রন আসক্তিও বাড়ে, আর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমে। তাহলে স্যার হিসাব মতো ফার্স্টে আসবে ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে কম, লেস দ্যান ক্লোরিন, বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে। তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি তার আকারের জন্য। জেনে রাখো, বেশি ডেপথে ঢুকছি না, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয়ে গেল আকারের জন্য। কারণ এই ফ্লোরিনের আকার খুব ছোট, খুব ছোট, এই কারণে এটা হলো, আর বেশি ব্যাখ্যা করছি না। এটা একটা ব্যতিক্রম ছিল, তোমরা দেখে নাও পারবে। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি ঠিক একইভাবে দেখে নাও, এর এককটা একবার দেখে নাও, একক বা ইউনিট দেখে নাও। একক ইউনিট সেম অ্যাজ আইপি, মানে আইপিরও যা ইউনিট এরও তাই ইউনিট ইলেকট্রন আসক্তি। আর একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা, আমি মিস করলাম সম্ভবত, এনবি দিয়ে তোমরা এর আগে লিখে নাও। কোথায় লিখবে? আয়নীভবন বিভবে লিখে নাও। হাইড্রোজেনের প্রথম আয়নীভবন বিভব, প্রথম আয়নী। আচ্ছা, আয়নীভবন বিভব, ইলেকট্রন আসক্তি, এগুলো যদি কিছু বলে না দেয়, সংজ্ঞানুসারে কি বুঝছো? সবসময় প্রথমটা কি বোঝাবে, কারণ একক ধনাত্মক আধান, একক ঋণাত্মক আধান কোথায় তৈরি হয়? প্রথমটায়। তাই কিছু না বললে প্রথমটা কি বোঝাবে? প্রথম আয়নিক ভবন বিভব। তোমরা এটা এখানে নয় আগেরটা লিখে নাও, তোমরা এটা আগেরটায় লিখে নাও। প্রথম আয়নিক ভবন বিভব, প্রথম আয়নিক ভবন বিভবের মান অবশ্যই মাইনাসে 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তোমরা এটা লিখে নাও, এগুলো লিখে নাও। তাহলে আমরা ইলেকট্রন আসক্তি বুঝিয়ে দিলাম। ইলেকট্রন আসক্তি এর থেকে আর বেশি কিছু বোঝাচ্ছি না। আয়নীভবন বিভবটা তোমরা, এটা আমি জাস্ট বলে দিলাম, এটা ওই আগের যে পার্টটা লেখালাম সেটাতে অ্যাড করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইলেকট্রন আসক্তি ঠিক একইভাবে একটুখানি বলে দিই, চলে এসো। ইলেকট্রন আসক্তি একইভাবে ইএ দিয়ে লেখা হয়। ইএ 1 হতে পারে, ইএ 2 হতে পারে এবং ইএ
3 হতে পারে, IP1, IP2, IP3 এর মতো হতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার এদের মধ্যে কোনো স্যার শক্তির একটা রেশিও কিছু আছে? আছে। দেখো বলছি এই একটা পরমাণু ছিল, খুব মন দিয়ে শোনো, এটা নিউক্লিয়াস ছিল। এই পরমাণুর মধ্যে একটা ইলেকট্রনকে আমি ফার্দার প্রথমে ঢোকালাম। এই ইলেকট্রনটা ঢোকার পর এর মাথায় কত চার্জ হলো? মাইনাস। এরপর দ্বিতীয় একটা ইলেকট্রন যখন এর মধ্যে ঢোকাতে চাইছি, এই ইলেকট্রনটা মাইনাস চার্জ ওকে কি করবে? রিপেল করবে, মানে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করার জন্য ওর ইলেকট্রন আসক্তি কিছুটা কমে যাবে, তার মানে ইলেকট্রনটা সহজে ঢুকতে চাইছে না। ইলেকট্রন আসক্তি মানে কি? সহজে ঢুকে পড়বে, আসক্তি মানে ভালোবেসে ঢুকে পড়বে। তাহলে দেখা যাচ্ছে, এবং যদি দুটো ইলেকট্রন ঢোকানোর পর এখানে দুটো চার্জ হয়, তখন তৃতীয় ইলেকট্রন যখন এখানে এসে আবার ঢুকবে, তখন এই দুটো চার্জের সঙ্গে লড়াই করবে। কেন? এরও চার্জ মাইনাস, আর যে ইলেকট্রনটা প্রবেশ করাচ্ছি তারও তো চার্জ মাইনাস। তাহলে দুটো মাইনাস পরস্পর রিপেল হবে, রিপালশন হবে। তাহলে দেখা যাচ্ছে সব থেকে ইলেকট্রন আসক্তি বেশি কার? সব থেকে ইলেকট্রন আসক্তি বেশি 1 এর, তারপর 2 এর, তারপর 3। তার মানে আমি এই ছোট্ট করে একটা প্রশ্ন তোমাদের বলি, যে ধরে নাও অক্সিজেন, সাপোজ অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস মাইনাস, আর অক্সিজেন 3 মাইনাস। এর মধ্যে সব থেকে ইলেকট্রন আসক্তি বেশি কার? না যদি পরপর হয়, তার মানে ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি অক্সিজেন, সরি অক্সিজেন। কার? তাহলে ফার্স্টে লিখবো অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, তারপর মাইনাস, তারপর মাইনাস মাইনাস। তার মানে যত চার্জ বাড়বে তত ইলেকট্রন প্রবেশ করতে চাইবে না। তখন ভালো করে শুনে নাও, বাইরে থেকে আমাকে শক্তি দান করতে হবে। তার মানে একটা ছোট্ট কথা বলি, মন দিয়ে শোনো। প্রথম ইলেকট্রন আসক্তি, খুব মন দিয়ে শুনছো, প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি কি হয় বলো? প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি কি হয়? উৎপন্ন হয়। খুব মন দিয়ে শুনবে, শক্তি উৎপন্ন হয়। আমরা উৎপন্ন হওয়াকে আমরা মাইনাস দিয়ে লিখি, মাইনাস। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে, সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে খুব মন দিয়ে শোনো কথাটা, শক্তি তো উৎপন্ন হয়ই না, বরঞ্চ আমাকে ওই বিকর্ষণটাকে এড়াতে, বাইরে থেকে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে শক্তি দান করতে হয়। তাই সেক্ষেত্রে শক্তিকে, আমাদের শক্তি উৎপাদনের জায়গায় সেক্ষেত্রে শক্তি কি করতে হয়? শোষণ করে, শক্তি শোষণ করে। ক্লিয়ার হলো? কার ক্ষেত্রে? সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে, বুঝে নাও। তার ফলে তখন আমরা সেই ইলেকট্রন আসক্তিটাকে পজিটিভ লিখি, পজিটিভ, অর্থাৎ শক্তি শোষণ করছে মানে পজিটিভ। এটা একটা কি বলবো, তোমরা এটা পরে পড়বে, এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক্স এর ব্যাপার। তো শক্তি উৎপন্ন হলে সেটাকে নেগেটিভ ধরা হয়, শক্তি শোষিত হলে সেটাকে পজিটিভ ধরা হয়। ঠিক আছে স্যার, বুঝে গেছি। তো স্যার বুঝে গেলাম। তাহলে প্রথম ইলেকট্রন আসক্তি যেহেতু শক্তি উৎপন্ন হবে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি কি হবে? উৎপন্ন হবে না, আয়নি ভবন বিভাগের মতো শক্তি দান করতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তোমরা এটা লিখে নাও, মুছে নাও। আমি তৃতীয় পার্টে, চতুর্থতে আসছি। আচ্ছা, এটা একটুখানি বলে দিই, এটা ছিল 3 নাম্বার ক্যারেক্টার, ছিল 3 নাম্বার ক্যারেক্টার। দেখো মন দিয়ে শোনো, আমরা লাস্ট আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি লিখছি ফার্স্টে আমরা, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। তো যাই হোক, ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ইলেকট্রন তড়িৎ, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এর নাম হলো ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতার নাম হলো ইলেকট্রোনেগেটিভিটি। ভালো করে বোঝো। আমরা এই আয়নি ভবন বিভব মানে আইপি এবং ইলেকট্রন আসক্তি ইএ, এগুলো ছিল একক একক পরমাণুর ধর্ম, অর্থাৎ এটি মৌলের
নিজস্ব ধর্ম, নিজস্ব 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 মানে সেলফ ক্যারেক্টার, নিজস্ব ধর্ম, নিজস্ব বা স্বকীয় ধর্ম লিখে নাও, স্বকীয় ধর্ম। খুব ইম্পর্টেন্ট, কেন লিখলাম বলছি। এটা মৌলের নিজস্ব ধর্ম বা স্বকীয় ধর্ম। ঠিকই বুঝতেই পেরেছি যে লাইনগুলো খুব বেঁকে বেঁকে যাচ্ছে। এটা মৌলের নিজস্ব বা স্বকীয় ধর্ম। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে চলে এসো। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি দুজনের মধ্যে থাকা একজন পরমাণু ধর্ম। বুঝতে পারলাম না? এবার দেখো বোঝাচ্ছি। ধরো এ পরমাণু সর্বদা একা থাকে, কারোর সাথে যুক্ত হয় না। এর আয়নীভবন বিভব কেমন হবে? স্যার নির্দিষ্ট, ফিক্সড। এর ইলেকট্রন আসক্তি কেমন হবে? না স্যার নির্দিষ্ট, ফিক্সড। আচ্ছা, এবার যদি প্রশ্ন আমি তোমাকে করি যে ধরো এই এ পরমাণুটা বি এর সাথে যুক্ত হয়েছে, স্যার এর ধর্মটা কিরকম হবে? না স্যার বি এর সঙ্গে থাকা অবস্থায় এর ধর্ম একটা নির্দিষ্ট হবে। স্যার এ যদি সি এর সাথে যুক্ত হয় তখন কি এ একই ধর্ম দেখাবে? না স্যার, বি এর সাথে যুক্ত হলে এক রকম ধর্ম, আর সি এর সাথে যুক্ত হলে আর এক রকমের ভিন্ন ধর্ম দেখাতে পারে। বোঝা গেল ব্যাপারটা? দেখো বোঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। বলছে এ পরমাণু যখন বির সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ কি করে গঠন করে তোমরা নিজেরাই নিশ্চয়ই জানো, যে সমযোজী যৌগ। হ্যাঁ, যৌগটা অবশ্যই কি হতে হবে? সমযোজী। তার মানে এ পরমাণু একটা ইলেকট্রন দান করবে এবং বি পরমাণু একটা ইলেকট্রন দান করবে, দিয়ে একটা বন্ধন জোড় গঠিত হবে। এই বন্ধন জোড়টাকে এ নিজের দিকে টেনে ব্যবহার করবে। ঠিক একইভাবে লক্ষ্য করো তো, একইভাবে লক্ষ্য করো তো, এ সি এর সাথেও এইভাবে একটা ইলেকট্রন দান করেছে, আর সিও একটা ইলেকট্রন দান করেছে। এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন তৈরি হয়েছে সমযোজী বন্ধনে, তাই তো হয়? তাহলে এখানে কি এ ইলেকট্রনটাকে সমানভাবে টেনে ব্যবহার করতে পারবে? না, সেটা ডিপেন্ড করছে সি কত জোড় ইলেকট্রন টানছে। আচ্ছা, তার মানে এখানে এই এর যে ধর্ম সেটা নিজের ধর্ম নয়, যৌগ মধ্যে এর পরমাণুটার ধর্ম, তাই তো? তাহলে সংজ্ঞাটা ভালো করে লেখো, পরীক্ষাতে সংজ্ঞাটা আসার চান্স 100%। সংজ্ঞাটা ভালো করে লেখো, ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞা প্রচন্ড ইম্পর্টেন্ট। কনসেপ্টটা আগে বুঝে নাও। প্রথমেই লিখছি সমযোজী, সমযোজী বন্ধনে আবদ্ধ। আমি গোটাটাই লিখে দিচ্ছি, সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ কোন মৌলের পরমাণু, কোন মৌলের পরমাণু বন্ধন, পরমাণু কমা দিয়ে লিখলাম বন্ধন জোড় ইলেকট্রন কে, বন্ধন জোড় ইলেকট্রন কে নিজের দিকে, নিজের দিকে টানার প্রবণতা বা ধর্ম কে উক্ত যৌগে থাকা মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বলে, ইলেকট্রোনেগেটিভিটি বলে। তোমরা লিখে নেবে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলে। ব্যাপারটা বুঝিয়েছেন? ভালো করে বুঝছি, বুঝে নাও। ধরে নাও হাইড্রোজেন এবং হাইড্রোজেন এই দুটো দিয়ে একটা যৌগ বা অণু গঠিত হয়েছে। তো এই অণুটা এই যে বন্ধন জোড় ইলেকট্রনটার কথা বলছি, এই বন্ধন জোড় ইলেকট্রনটা একটা এই হাইড্রোজেন দিয়েছে আর একটা এই হাইড্রোজেন দিয়েছে, তাই তো? এই হাইড্রোজেন দিয়েছে, বুঝে গেল? তাহলে এখানে যে বন্ধন জোড় ইলেকট্রনটা গঠিত হলো, এবার বলো এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে কে বেশি টানবে? না, সাধারণভাবে তোমাদের তো একটা বুদ্ধি আছে, তোমরা দেখো দুজনেই হাইড্রোজেন, তাহলে দুজনেরই মানসিকতা এক, তাহলে এখানে স্যার কেউই বেশি টানবে না। তার মানে বন্ধন জোড় ইলেকট্রনটা এর থেকে যতটা দূরে এর থেকেও ততটা দূরে থাকবে, ঠিক মাঝে থাকবে। তার মানে এখানে কে বেশি টানলো?
না স্যার কেউই তো এখানে বেশি টানেনি, তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি মান 0, কেউ তো বেশি টানছে না। আচ্ছা, দাঁড়িয়ে যাও। এবার বলছে স্যার এটা হাইড্রোজেন আর এটা ক্লোরিন, খুব ভালো করে বুঝুন। এটা হাইড্রোজেন অক্সিজেনটা দিয়েছে, এই ইলেকট্রনটা দিয়েছে, আর এটা ক্লোরিন ইলেকট্রন দিয়েছে। তাহলে স্যার এটা দিয়েছে ক্লোরিন, ওই জন্য ফাঁকা রেখেছি, আর এটা দিয়েছে হাইড্রোজেন, দুটোকে আলাদা করার জন্য কালো একটা ফাঁকা দিয়েছে। স্যার এখানে যে বন্ধন জোড় ইলেকট্রনটা তৈরি হলো, সেই বন্ধন জোড় ইলেকট্রনটাকে স্যার কেউ কি বেশি টানবে না দুজনেই সমান সমান টানবে? কারণ স্যার দুজনেই তো সমানভাবে দান করেছে, যে দুজনে তৈরি করেছে, তো স্যার কে টানবে? তো একটা কথা বলি, ইলেকট্রোনেগেটিভিটি সবসময় কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। বারবার বলে দিলাম, আলাদা কালার দিয়ে ডিনোট করলাম, তাই না? সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা স্যার, দেখা গেল এখানে এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে সমভাবে ব্যবহার করবে, ঠিক আছে, কিন্তু এই ক্লোরিন এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে একটু নিজের দিকে টেনে নিয়ে ব্যবহার করবে। ব্যাপারটা বুঝতে পারলাম না তো? দেখো, ধরে নাও তোমরা দু বন্ধু কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, বিরিয়ানির প্লেট গিয়ে দেখলে 200 টাকা, সবার কাছে 100 টাকা করে আছে, কারণ বিরিয়ানি তোমরা 100 টাকা সবাই জানো। যেহেতু স্পেশাল বিরিয়ানি পুজো অফার চলছে, 200 টাকা দাম, তাহলে তোমরা কি করলে? দুজন মিলে 100 করে টাকা দিলে এবং সেখানে এক প্লেট বিরিয়ানি কিনলে, এবং তুমি ওই বন্ধুর থেকে একটু শক্তপোক্ত, মানে একটু বেশ রাগী টাইপের, বদমেজাজি টাইপের, তখন কি হবে? আর ওই যে একটু শান্তশিষ্ট, তখন তুমি লক্ষ্য করবে যে বিরিয়ানির প্লেটটা তোমরা টেবিলে, তুমি এদিকে বসবে আর ও ওদিকে বসবে, তো বিরিয়ানির প্লেটটা দুটো চামচ তোমাদের দিয়েই দিয়েছে আলটিমেট। বিরিয়ানির প্লেটটা তুমিও 1 চামচ খাবে, ও 1 চামচ খাবে, কারণ তোমাদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো, তোমরা সমযোজী। কিন্তু লক্ষ্য করো, তুমি যেহেতু একটু শক্তপোক্ত এবং একটু রাগী টাইপের, একটু বদমেজাজি টাইপের, তাই ও তোমাকে বলবে, ভাই তুই তোর কাছে নিয়ে খা, তুই টেনে টেনে খাচ্ছিস, তুই তোর দিকে প্লেটটা একটু নিয়ে নে, আমি একটু হাত বাড়িয়ে বাড়িয়ে খাবো, আর তুই একটু কাছ থেকে খাবি। তার মানে লক্ষ্য করো, এখানে আধিপত্য কে নিল? আধিপত্য তুমি নিলে, তুমি প্লেটটা তোমার কাছে নিয়ে এলে, কিন্তু খাচ্ছ সমানভাবে, কিনেছো সমানভাবে, কিন্তু তুমি একটু ব্যবহার করার সময় বেশি আধিপত্য নিলে। তার মানে তোমার এখানে ইলেকট্রনটাকে টানার প্রবণতা, বিরিয়ানিটাকে টানার প্রবণতা বেশি, তাই তোমার ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি। যে ইলেকট্রনটাকে বেশি করে টানবে তার ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি হবে। ভালো করে দেখো, তাহলে ধরে নাও এই ছবিটা তখন কিরকম দাঁড়াবে। দেখো ছবিটা কিরকম দাঁড়াচ্ছে, তুমি একটু দেখে নাও, আমি আঁকছি। এই ছবিটা দাঁড়াবে, হাইড্রোজেন এখানে আছে, ক্লোরিন কিন্তু এখানে আছে, কিন্তু এই ইলেকট্রনটা দেখো একটু যেন মনে হচ্ছে ক্লোরিনের কাছে চলে এসছে না? মাঝে থাকা উচিত ছিল, দেখো ক্লোরিনের একটু কাছে চলে এসছে না? তো এখান থেকে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেনের সেখানে ইলেকট্রোনেগেটিভিটি একটু কম। এই ঘটনাকে ইলেকট্রোনেগেটিভিটি বলে। বুঝতে পারলাম? এই ক্লোরিন, ধরো তুমি খুব বদমেজাজি, তুমি আরেকজন বন্ধুর সাথে গেলে, সে তোমার থেকেও বদমেজাজি, তখন কি হবে? আরো মস্তান। তখন কি হবে? তখন তুমি বলবে যে ভাই তুই তোর দিকে একটু টেনে খা, আমার দরকার নেই, আমি দূর থেকেই খেয়ে নিচ্ছি। তার মানে ধরে নাও, ক্লোরিন যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় এবং এখানে যদি এরকম একটা ইলেকট্রন থাকে, এটা দিয়েছিল ক্লোরিন আর এটা দিয়েছিল অক্সিজেন, তখন ক্লোরিন এখানে নিজে টেনে নিয়েছিল, হাইড্রোজেন একটু নিনু প্রকৃতির ছিল বলে, আর এখানে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে, কারণ অক্সিজেন আরো জাঁদরের। তার মানে ব্যাপারটা বোঝা গেল যে কোন মৌলের ইলেকট্রোনেগেটিভিটি তার নিজের উপর ডিপেন্ড করে না, যে যৌগের সাথে মৌলের সাথে যুক্ত হয়, একটা যৌগের মধ্যে তো যুক্ত হবে, একটা মৌলের সাথে তো যুক্ত হবে, সেই মৌলের উপর ডিপেন্ড করে তার ইলেকট্রোনেগেটিভিটি নির্ধারিত হবে। বোঝাতে পারলাম কি বললাম? কিন্তু তুমি যদি আজকে বলো যে স্যার ইলেকট্রনের ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কত, না স্যার সর্বদা ফিক্স। কেন না? ক্লোরিন যখন একা ছিল তখন তো ইলেকট্রন আসক্তি মেপেছি। আচ্ছা স্যার ক্লোরিনের আণবিক বিভব কত, না স্যার আণবিক বিভব ফিক্স। কেন? আরে স্যার যখন একা ছিল তখন তো মেপেছি। কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি এখানে তুমি যে মান পাবে, এখানে কি সেই মান পাবে না? এখানে ইলেকট্রোনেগেটিভিটির মান দুটো আলাদা হয়ে যাবে। তাই ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে যৌগের মধ্যে থাকা অপর মৌলটি কার সাথে যুক্ত আছে, অপর মৌলটি কি তার উপর ডিপেন্ড করে। বোঝাতে পারলাম? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু একটু আপেক্ষিক ব্যাপার,
আপেক্ষিক। আরে আমি আমি কেমন, আমি আমার আরেকটা মানে শান্ত ছেলের সাথে গেছি, তখন আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আমি আমার থেকেও মস্তানের সাথে গেছি, তখন আমি নিনু হয়ে গেছি, চুপচাপ, তখন আমার ইলেকট্রোনেগেটিভিটি কমে গেছে। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে যৌগের মধ্যে থাকা অন্য মৌলের উপর। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কোনো নির্দিষ্ট ফিক্সড ভ্যালু নেই, মানে এটা কোনো মান ভিত্তিক নয়, এটা একটা আপেক্ষিকতা ব্যাপার। আমাদের স্কুলের যে ফার্স্ট বয় তার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। স্যার সে কি মাধ্যমিকে ফার্স্ট হবে? মানে স্যার যদি না হয় তাহলে যে মাধ্যমিকে ফার্স্ট হলো তার সাথে কে স্যার অতটা ভালো ছিল না? ঠিক একইভাবে জিনিসটা ইলেকট্রোনেগেটিভিটিও তাই। তার মানে অপর যেখানে যৌগ গঠন করবে, যে মৌলটা থাকবে, তার উপর ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে। তাই ইলেকট্রোনেগেটিভিটি একটি আপেক্ষিক মান, তাই এর কোনো একক নেই। স্টার এনবি লেখো, এনবি লেখো। ইলেকট্রোনেগেটিভিটি একটি আপেক্ষিক ব্যাপার, তাই এর কোনো একক নেই। স্টার দিলাম স্যার। অনেক ছেলে ভুল করে ফেলে, অনেকে ভাবে স্যার ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন আসক্তি তো স্যার একই। ইলেকট্রন আসক্তি ইলেকট্রন টানছে, ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রন টানছে, স্যার তফাৎ কোথায়? দেখো এর পার্থক্যটা তোমরা করে নিও। ইলেকট্রোনেগেটিভিটিকে ইএন দিয়ে লেখা হয়, ইলেকট্রন আসক্তিকে ইএ দিয়ে লেখা হয়। এর দেখে নাও, আমরা এখানে চলে এলাম ইলেকট্রন অ্যাফিনিটি, আর এখানে চলে এলাম ইলেকট্রোনেগেটিভিটি। ভালো করে দেখে নাও, এরা দুজনে একই হলেও এদের মধ্যে বিস্তর পার্থক্য আছে। কিরকম পার্থক্য বুঝে নাও। ভিডিওটা বড় হয়ে গেছে, ছোট্ট করে করিয়ে নিচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি 1 নাম্বার দিয়ে লিখছি, এটা একক পরমাণুর ধর্ম, একক ও বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম। আমি আর লিখছি না, বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম তোমরা লিখে নাও। আর 2 নম্বর দিয়ে, সরি 1 নম্বর লিখছি, এটা যৌগ মধ্যস্থ মৌল, মৌলের পরমাণুর ধর্ম, মৌলের পরমাণুর, মৌলের পরমাণুর ধর্ম, মৌলের যে পরমাণু তার ধর্ম। ঠিক আছে। 2, এটি এটি মৌলের নিজস্ব ধর্ম, মানে স্বকীয় ধর্ম, এবং এর মান স্থির, এর মানটা স্থির। কিন্তু এই মান যৌগ ভেদে, যৌগ ভেদে পরিবর্তিত পরিবর্তিত হবে, যৌগ ভেদে পরিবর্তিত হবে। আচ্ছা। 3, ইহা একক যুক্ত রাশি, একক যুক্ত রাশি, একক আছে। আর যেহেতু এটি আপেক্ষিক, আপেক্ষিক রাশি, আপেক্ষিক রাশি, তাই ইহা একক বিহীন, একক বিহীন। ব্যাস বুঝে গেলাম। আচ্ছা, একটা ছোট্ট কথা বলে রাখি, তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টে অনেক সময় অনেক প্রবলেম আছে। একটা ছোট্ট এনবি লেখো, একটা ছোট্ট এনবি লেখো। এনবি লেখে নাও। এনবিটা হচ্ছে দেখে নাও, এই ইলেকট্রোনেগেটিভিটি ধর্মটা একদম অধাতব ধর্ম। তার মানে তোমরা আজ থেকে এই ইলেকট্রোনেগেটিভিটিটাকে অধাতু দিয়ে ভাবতে শুরু করবে। কিভাবে ভাববে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে সব থেকে তীব্র অধাতু, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে সব থেকে কম অধাতু। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি আর অধাতু একই জিনিস। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে তীব্র অধাতু। ব্যাপারটা বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি আর অধাতুকে এরপর থেকে তোমরা আলাদা করে আর ভাববে না। আমি একটা ছোট্ট জিনিস লেখাচ্ছি, খুব মন দিয়ে শুনে নাও এবং লিখে নাও। দেখো আমি লেখাচ্ছি ফার্স্টে এটা হাইড্রোজেন, এখানে চলে এলাম হিলিয়াম, এটা পর্যায় পিরিয়ড 1, এটা পিরিয়ড 2, পিরিয়ড 2 এ লিখছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা পিরিয়ড 3। পিরিয়ড 3 তে লিখছি, দেখো পিরিয়ড 3 তে লিখছি, আশা করি কাটেনি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। আর এখানে আছে পিরিয়ড 4 এ আছে পটাশিয়াম আর ক্যালসিয়াম। আশা করি কাটেনি, কেটে গেলে তোমরা একটু বুঝে লিখে নিও। ক্লিয়ার? দেখে নাও, কাটেনি, ঠিক আছে, দেখে নাও। পিরিয়ড 4, পিরিয়ড 4।
ক্যালসিয়াম। মন দিয়ে শোনো, আমরা এই ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় ভিত্তিক তোমাদের মুখস্থ করিয়ে দিচ্ছি। প্রথমে লিখছি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1 মুখস্থ করবে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোনেগেটিভিটির কোনো বাস্তবতা নেই, তাই ওর কোনো গুরুত্ব নেই, ওকে বাদ দিয়ে দিলাম, কারণ তো যৌগই গঠন করে না, নিয়ন যৌগ গঠন করে না, আর্গন থেকে করতে পারে, জেনন থেকে করে, জেনন। এরপর থেকে ইলেকট্রোনেগেটিভিটি আমরা একটা জিনিস জানি, একটু স্যার লিখে নিই, ভালো করে দেখে নাও তোমরা মন দিয়ে, যে যদি তোমরা এইভাবে সাজিয়ে নাও, খাতাতে একটা জায়গায় সাজিয়ে নেবে ইলেকট্রোনেগেটিভিটি, এইভাবে চৌকো বক্স করবে, সে আকারে যেরকম শিখিয়েছিলাম। এবার লিখবে ইলেকট্রোনেগেটিভিটি বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নীভবন বিভব, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন আসক্তি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে নামলে হ্রাস পায়। তোমরা যদি এই জিনিসটা বুঝে নাও, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়া কমা তোমরাই বুঝতে পারবে, উপর থেকে নিচে নামলে বাড়া কমা তোমরা বুঝতে পারবে। ওখানে একটা ছোট্ট করে লিখে রাখবে, প্রত্যেকটার একটা করে লেখা যাবে, ইলেকট্রন আসক্তিরও লেখা যাবে, ধাতব ধর্ম লেখা যাবে, সবই লেখা যাবে। যাই হোক, তো ইলেকট্রোনেগেটিভিটি মানে অধাতব ধর্ম। আচ্ছা, এটা শুরু হচ্ছে 1 থেকে, দেখে নাও লিথিয়াম 1, এরপর যত এদিকে যাব আস্তে আস্তে বাড়বে, এবং কত করে বাড়বে? 0.5 করে বাড়বে। দেখে নাও, এটা 1.5, এটা 2, এটা 2.5, এটা 3, এটা 3.5 এবং এটা 4। এরপর উপর থেকে নিচে নামলে কমবে, কত কমবে? 0.1। দেখে নাও, তাহলে সোডিয়াম 0.1, খুব মন দিয়ে শুনছি, সোডিয়াম হলো 0.1। এরপর থেকে 0.3 করে করে বাড়বে, লাস্টেরটা বাড়বে 0.5 আর তার আগেরটা বাড়বে 0.4। তোমরা করো তো দেখি কিরকম পারো। এটা 0.9, এটা হচ্ছে 1.2, দেখো 0.3 বাড়িয়েছি, এটা আবার 0.3 বাড়লো 1.5, আবার 0.3 বাড়লো 1.8, 0.3 করে করে বাড়ছে, আবার 0.3 বাড়লো 2.1, আবার 0.4 বাড়বে, এটা 0.4, 2.5, এটা বাড়বে 0.53। তার মানে এটা দেখো, এই থেকে এই পর্যন্ত 0.3 বেড়েছে, তারপর 0.4 বেড়েছে, তারপর 0.5 বেড়েছে, বোঝাতে পারলাম? আর এটা হবে 0.8 আর এটা হবে 1, ক্যালসিয়াম 1, ক্যালসিয়াম 1। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, একটা জিনিস লক্ষ্য করলে কি, দেখো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ম্যাক্সিমাম, তার মানে তোমরা পর্যায় সারণীতে যতগুলো মৌল পাবে সবার থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? ফ্লোরিনের, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। এবং একটু আগে স্যার কি বললেন, ইলেকট্রোনেগেটিভিটি মানে অধাতব ধর্ম, তার মানে তীব্রতম অধাতুকে ফ্লোরিন, তার উপর আর কোনো অধাতু নেই, ও লাস্ট ম্যাক্সিমাম অধাতু। আচ্ছা, এবার বুঝা স্যার, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে ইলেকট্রন আসক্তিও তো বাড়ে। হ্যাঁ স্যার, বাড়ে। তো তাহলে স্যার সব থেকে বেশি পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি কি ম্যাক্সিমাম ফ্লোরিনের? ফ্লোরিনের কি ইলেকট্রন আসক্তি ম্যাক্সিমাম? না, ইলেকট্রন আসক্তি বেশি শিখিয়েছিলাম ক্লোরিনে, তার মানে ক্লোরিনের পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি, তার মানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ম্যাক্সিমাম, ফ্লোরিনের নয়। তার মানে ইলেকট্রোনেগেটিভিটির বিচারে ভালো করে বুঝে নাও, ফ্লোরিন ক্লোরিনকে হারিয়ে দিল, কিন্তু 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 ইলেকট্রন অ্যাফিনিটির বিচারে ক্লোরিন ফ্লোরিনকে হারিয়ে দিল। বুঝতে পারলাম? তাহলে তোমরা এই চার্টগুলোকে যদি ভালো করে লিখে লিখে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির কোনো প্রশ্ন আর আটকাবে না। এর পরের দিন থেকে আমরা শুরু করব ইলেকট্রোপজিটিভ ধর্ম বা তড়িৎ ধনাত্মক ধর্ম, তাকেই বলে ধাতু। ঠিক আছে? তো যাই হোক, আজকে আর আমরা ভিডিও বাড়াবো না, অনেকটা ভিডিও বেড়ে গেছে। তোমরা ভালো করে নোটটাকে রেডি করো, এবং বারবার বলছি খুব সুন্দর করে পড়ো, যেন সমস্ত চ্যাপ্টারটা এত ভালো করে করো যে কোনো প্রশ্নের অ্যান্সার যে কোনোভাবে হয়ে যায়। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা আবার 6 পার্টে আসবো, তবে একটু দেরি হবে, মাঝে লক্ষ্মী পুজো আছে।